বাবু মশাই, জিন্দিগি লম্বি নেহি বড়ি হনি চাইয়ে। এই একটা কথাই বদলে দিয়েছিল আমার জীবন। তাই তো একটা জিনিসে আমি শুধু উপলব্ধি করেছিলাম, 70 বছর অবধি টাকা জমিয়ে কী লাভ যদি আমি পৃথিবীর 70টা জায়গায় ঘুরতে না পারি। তাই তো ছোটোবেলা থেকেই এই ইচ্ছেটা জেগে আজ মাত্র 22 বছর বয়সেই কাশ্মীর ভ্রমণ শেষ করলাম। সুইজারল্যান্ড দেখিনি, পৃথিবীর ভূস্বর্গকে দেখিনি, কিন্তু কাশ্মীরকে দেখেছি। শুধুই কি ভ্রমণ শেষ করলাম না, সাথে সমস্ত কাশ্মীরের তথ্য আমি কিন্তু তুলে ধরেছি তোমাদের আজকের এই ভিডিওতে। পুরো কাশ্মীরের ট্যুর গাইড আজকে থাকবে। তোমরা কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব এছাড়াও তোমরা কী কী জায়গা ঘুরবে সমস্ত কিছু একদম বাংলায় এবং একটা আনুমানিক ধারা পাওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি, যেখানে কাশ্মীরে সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম, শ্রীনগরের সাইট সিন, এছাড়াও তোমরা পেয়ে যাবে বৈষ্ণব দেবী মাতার গাইড, এছাড়াও কিন্তু পেয়ে যাবে অমৃতসরের স্বর্ণ মন্দির। সমস্ত কিছুটাই কিন্তু থাকবে আজকের এই 20 মিনিটের পর্বের মধ্যে। তো চলো এই 20 মিনিটের জন্য কাশ্মীরকে তোমরা জেনে নাও, আর কাশ্মীরে কীভাবে যেতে হয় সমস্ত কিছু বাংলায় জেনে নাও। আজ আমি তোমাদেরকে এই গল্পই শোনাতে চলেছি। ট্রাভেল উইথ দীপ চ্যানেলের স্মরণীয় একটা ভিডিও তোমাদের হতে চলেছে। তো চলো আমার সাথে দেখে নাও তোমরা কাশ্মীরের সমস্ত পর্ব একসাথে আর গাইড। তো সবার প্রথমে বলি, তো কাশ্মীর পর্ব তোমরা দুটোভাবে করতে পারো। সেটা হচ্ছে, একটা হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির আর পাঞ্জাব এর অমৃতসরের মন্দির, সমস্ত কিছুটা একসাথে একটা 14 রাত 15 দিনের। আর একটা করতে পারো তোমরা শুধু কাশ্মীর করতে পারো, মানে ডাইরেক্ট তোমরা কাশ্মীরের জম্মু তাওয়াইতে গিয়ে কাশ্মীরের সোনমার্গ, গুলমার্গ, পেহেলগাম, শ্রীনগর এইগুলো ঘুরে আবার চলে আসতে পারো। তো দুটো প্যাকেজ কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হবে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে একদম বৈষ্ণব দেবী মাতা মন্দির সমেত, পাঞ্জাব সমেত, কাশ্মীর সমস্তটাই তোমাদেরকে বলবো। তো চলো, কারণ ওই দিকে গেলে আমি মনে করি সবটা একবারেই করে নেওয়া ভালো হয়, কারণ বৈষ্ণব দেবী মন্দিরটাও কিন্তু আমাদের জম্মু তাওয়াইয়ের ওইদিকেই পড়ছে। তো সেক্ষেত্রে আমি মনে করি একবারে যদি দুটো করে নেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। তো চলো আমি তোমাদেরকে বলে দিই যে কীভাবে কী করতে হবে। তো শুরু করছি কিন্তু আমার কাশ্মীর যাত্রা, কাশ্মীর ভ্রমণ। প্রথম শুরু হবে কিন্তু অমৃতসর দিয়ে, পাশেই দাঁড়িয়ে আছে অমৃতসর মেল। তো চলো ট্রেনে উঠবো, ট্রেনের টাইম হয়ে গেছে, অনেকটা পরে ট্রেন দিয়েছে। যাই হোক, আর 5 মিনিট বাকি আছে, ট্রেনে উঠবো, সমস্ত তথ্য তোমাদেরকে ট্রেনে যেতে যেতেই দেবো। প্রথমেই বলেছিলাম যে কাশ্মীর ভ্রমণ কিন্তু তোমরা দুইভাবে করতে পারো। সেটা হচ্ছে একবারে তোমরা অমৃতসর, পাঞ্জাব আর বৈষ্ণব দেবী মাতা ঘুরে, আর না হলে ডাইরেক্ট তোমরা যেতে পারো জম্মু তাওয়াই হয়ে একদম কাশ্মীরে। তো আমি যেটা করেছিলাম সেটাই তোমাদেরকে আমি বলছি, কারণ সেটা তোমাদের করলে একবারে সুবিধা হবে। 14 রাত 15 দিনের তোমরা যে ট্যুর প্যাকেজ, সেখানে তোমরা প্রথমেই কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরে সেখান থেকে তোমাদেরকে চলে আসতে হবে অমৃতসর। তো আমরা কিন্তু অমৃতসর চলে গিয়েছিলাম, আকাল তাত যে ট্রেনটা ছিল কলকাতা থেকে, সেই ট্রেনটা ধরে আমরা গিয়েছিলাম অমৃতসর। তারপর সেখানে স্টেশনে গিয়ে স্টেশনে সময় লেগে যাবে প্রায় 34 ঘন্টা, মানে একটা গোটা দিন। আর তার পরের দিন বিকেলবেলা তোমরা গিয়ে পৌঁছাবে অমৃতসরে। তারপর সেখানে তোমরা হোটেলে চলে যাবে, ওখান থেকে একটা টোটো নিয়ে। আচ্ছা, তো তোমরা কিন্তু কাশ্মীরে দুইভাবে যেতে পারো। সেটা হচ্ছে, এক হচ্ছে ট্যুর অপারেটরের সাথে, আর একটা হচ্ছে তো আপনারা তোমরা নিজেরা যদি যেতে পারো। তো আমি মনে করি ট্যুর অপারেটরের সাথে গেলে কি খাওয়া দাওয়াটা একদম সঠিক হয় এবং সুন্দর হবে। তার কারণ প্রত্যেকটা জায়গায় যা খাওয়া দাওয়া আমি মনে করি সেটাই আমাদের বাঙালিদের খুব অসুবিধা হয়। তো সেখানে ট্যুর অপারেটর গেলে আমাদের এখান থেকে যেহেতু রান্নার লোক নিয়ে যাওয়া হয়, তো তার জন্য অনেকটাই সুবিধা হয়। আর ট্যুর অপারেটর থাকলে খরচাও অনেকটাই সেফ হয়। তো ট্যুর অপারেটরের সাথে তোমরা যদি যাও তো তোমাদের আগে থেকে তো হোটেল সব কিছু দিয়েই দিল। তো যেদিনকে অমৃতসরে বিকেলে পৌঁছাচ্ছে সেদিনকে গিয়ে হোটেলে প্রথমে ঢুকতে হচ্ছে, ঢুকে সেদিনকে ফ্রেশ হয়ে সেদিনকে আর কোনো কাজ থাকছে না। তো আমি মনে করি যদি তোমরা কেউ একাও যেতে চাও, তার জন্য আমি অমৃতসরে যে হোটেল ছিলাম বা বৈষ্ণব দেবী, শ্রীনগর সমস্ত কিছু, মানে প্রত্যেকটা হোটেলের যা ফোন নাম্বার সেইগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। মানে অমৃতসর, পাঞ্জাব অমৃতসর বা বৈষ্ণব দেবী মন্দির, শ্রীনগর আর পেহেলগাম 4টে হোটেলে তোমাদের থাকতে হবে। তো 4টে হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দেবো। তো আপাতত চলো দেখে নিই। আমরা হচ্ছে সেদিনকে অমৃতসরে রাত্রেবেলা থেকে, সেদিনকে আর কিছু থাকবে না, পরের দিন সকালবেলা ওখান থেকে একটা গাড়ি বুক করে নেবে, 1000 টাকা নেমে একটা অটো, সেখানে 10 জন মতন যেতে পারবে। সেইখান থেকে তোমরা বাকি সাইট সিনগুলো ঘুরতে পারবে। তো চলো বলি। তো পরের দিন সকালবেলা তোমরা তাড়াতাড়ি সকাল কিন্তু রেডি হয়ে যেতে হবে, এবং রেডি হয়ে সেখান থেকে একটা অটো নিয়ে নেবে। যদি একা যাও তাহলে সেক্ষেত্রে বলে রাখি অটো কিন্তু 1000 থেকে
1,500 টাকার মধ্যে কিন্তু নেমে সেখান থেকে তোমরা এখানে দেখে নেবে দুর্গিয়ানা টেম্পল। দুর্গিয়ানা টেম্পলটা প্রথমে দেখে নেবে, এটা খুব সুন্দর কিন্তু সত্যি ভালো লেগেছিলো। তো যাই হোক দুর্গিয়ানা টেম্পলটা তোমরা দেখে নেবে। এছাড়াও তোমরা ওখান থেকে দুর্গিয়ানা টেম্পল দেখা হয়ে গেলে তারপর কিন্তু তোমরা ওই পাশে একটা হনুমান মন্দির আছে দেখে নেবে। তারপর ওখান থেকে তাড়াতাড়ি যতটা সম্ভব সময় বাঁচিয়ে চলে আসতে হবে তোমাদেরকে কিন্তু হজরত এই জালিয়ানওয়ালাবাগ। তো জালিয়ানওয়ালাবাগটা কিন্তু তোমরা দেখে নেবে, সত্যি একটা হারিম করা জায়গা। তারপর সেখান থেকে তাড়াতাড়ি তোমাদের চলে আসতে হবে স্বর্ণ মন্দিরে। তো স্বর্ণ মন্দিরে তাড়াতাড়ি আসার কারণই হচ্ছে স্বর্ণ মন্দিরে প্রচুর লাইন থাকে, যদি তোমাদের ভেতরে ঢুকতে হয় তো তার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যাবে। কারণ আমি বলছি তোমাদেরকে সেখানে হচ্ছে তোমরা মোটামুটি 2 থেকে 2:30 বা 3টের মধ্যে তোমাদেরকে কিন্তু চলে যেতে হবে ওয়াঘা বর্ডারে, কারণ সেখানে না হলে ভালোভাবে সিট পাবে না। তার জন্য কিন্তু তোমাদের স্বর্ণ মন্দির থেকে তাড়াতাড়ি দর্শন করে বেরিয়ে আসতে হবে। তো তারপর কিন্তু দুপুরবেলার লাঞ্চ করে নেবে তোমরা, দুপুরবেলার খাওয়া দাওয়া করে তারপর আবার সেই অটো করেই কিন্তু তোমরা ওখান থেকে বেরিয়ে চলে আসবে ওয়াঘা বর্ডার। ওয়াঘা বর্ডার যেতে কিন্তু প্রায় অমৃতসর থেকে কিন্তু প্রায় 1 ঘন্টা লেগে যায় ওয়াঘা বর্ডার আসতে। যাই হোক আমরা কিন্তু ঢুকে গিয়েছিলাম, এর জন্য কিন্তু আলাদা কোনো টিকিট কাটতে হয় না। প্রথমেই দেখছিলাম এখানে বেশ মনোরঞ্জন করা হচ্ছিল। আর ওয়াঘা বর্ডারটা কিন্তু অবশ্যই তোমরা আসবে, মানে একটা দারুণ জায়গা কিন্তু এই ওয়াঘা বর্ডার। তো এবারে তোমাদেরকে বলি, অমৃতসর থেকে তোমরা বৈষ্ণব দেবী অর্থাৎ জম্বু তাওয়ায় যাওয়ার জন্য তোমরা ওখান থেকে বাসও পেয়ে যাবে বা ট্রেনও পেয়ে যাবে। তো আমি মনে করি ট্রেনটা মানে বেস্ট হতে পারে। তোমাদের রাতে একটা ট্রেন আছে, ঠিক আছে, রাত 11টার সময় জম্বু তাওয়াই আছে, সেই ট্রেনটা ধরে রাত্রেবেলা 11টার সময় ট্রেন ধরে তোমরা পরের দিন সকালবেলায় জম্বু তাওয়ায় পৌঁছে যেতে পারবে। তো তোমরা যদি ট্যুর অপারেটরের সাথে যাও আশা করি তারা বাস বা ট্রেনে নিয়ে যাবে, বা যদি নিজেরাও যাও তাহলেও কিন্তু ট্রেনটাকে চুজ করতে পারো। তো তোমরা কিন্তু ওখান থেকে ট্রেন ধরে সকাল সকাল 6টার মধ্যেই কিন্তু জম্বু তাওয়ায় ঢুকে যাবে। ট্রেনের ভাড়া কিন্তু বেশি না, 200 টাকার মধ্যেই থাকবে। তো তোমরা কিন্তু স্টেশনে নামার পর তোমাদের যদি ট্যুর অপারেটর ঠিক করা থাকে তাহলে তোমরা সেই গাড়ি পেয়ে যাবে। এবং জম্বু তাওয়াই থেকে কিন্তু তোমাদের একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে তোমরা জম্বু তাওয়াইতে নামার পর কিন্তু তোমাদের এখানকার মানে কলকাতার বা অন্য জায়গার যা সিম থাকবে সেটা কিন্তু কাজ করবে না, তোমাদেরকে এখানে এসে সিম নিতে হবে। এছাড়া বা তোমরা কিন্তু বাড়ি থেকেই প্রিপেড সিমটাকে পোস্টপেড করে আসতে পারো, কারণ এখানে নামার পর কিন্তু কোনো রকমভাবে ওই সিমে নেটওয়ার্ক কাজ করবে না। তো যাই হোক, তো তারপর কিন্তু সেখান থেকে তোমাদেরকে একটা গাড়ি করে নিতে হবে। যদি তোমাদের ট্যুর অপারেটর যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের ট্যুর অপারেটর গাড়ি, না হলেও কিন্তু 3 থেকে 3.5 টাকার একটা গাড়ি করে তোমাদেরকে চলে যেতে হবে বৈষ্ণব দেবী মাতার মন্দিরের কাছে। তো সেই দিনকে গিয়ে কিন্তু তোমাদের সকালবেলা গিয়ে তোমরা রেস্ট নিয়ে নেবে। রেস্ট করার পর কারণ সারা রাত যেহেতু জার্নি হবে, তো আমি মনে করি তোমরা সেই দিনকে রাত্রেবেলা বৈষ্ণব দেবী মন্দিরে হাঁটার জন্য হাঁটা শুরু করতে পারো, বা তার পরের দিন সকালবেলা ভোরবেলা করতে পারো। কারণ বৈষ্ণব দেবীতে কিন্তু তোমরা 2 দিন থাকতে হবে, কারণ যেদিনকে গিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে ওপরে হাঁটা সম্ভব না, কারণ একটু রেস্ট প্রয়োজন। তো তোমাদেরকে হোটেলের ফোন নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও ট্যুর অপারেটারের অনেকগুলো ট্যুর অপারেটারের নাম্বারও কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাতেই যাবে। খরচার বাজেট সবার শেষে আমি বলে দিচ্ছি কত খরচা হতে পারে। বৈষ্ণব দেবী মন্দিরে হাঁটার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই প্রয়োজন আধার কার্ড। সেই আধার কার্ড দেখিয়ে তোমাদেরকে একটা কার্ড দিয়ে দেবে, সেই কার্ডটা তোমাদেরকে গলায় ঝুলিয়ে ওপরে যেতে হবে। তোমাদের কিন্তু ওপরে যেতে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টারও বেশি। তার কারণ কিন্তু 12 কিলোমিটার ওপরে যেতে এবং 12 কিলোমিটার নামতে। তো তোমাদের কিন্তু সেক্ষেত্রে সেই বুঝে কিন্তু টাইম দেখে তোমাদেরকে উঠতে হবে। তোমরা ভোরবেলা হাঁটা শুরু করতে পারো বা রাত্রেবেলাও কিন্তু হাঁটা শুরু করতে পারো। আমি কিন্তু ভোর 3টের সময় হাঁটা শুরু করেছিলাম, কারণ সেই সময়টা একটু ফাঁকা থাকে। তোমরা ওখান থেকে কিন্তু ওঠার জন্য বিভিন্ন ব্যবস্থাও কিন্তু পেয়ে যাবে। তো বৈষ্ণব দেবীরও কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও আমার করা আছে, তোমরা কিন্তু চাইলে সেখানে গিয়ে সমস্ত ডিটেলসটা কিন্তু দেখে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু ওখানে ওপরে ওঠার জন্য তোমরা ঘোড়া পেয়ে যাবে, ওপরে কাঁধে করে এইরকম নিয়ে যাওয়ার লোক পেয়ে যাবে। এছাড়াও ব্যাটারি চালিত গাড়িও পেয়ে যাবে। সমস্ত ভাড়াই কিন্তু মোটামুটি 1000 থেকে শুরু হচ্ছে, আর ব্যাটারি চালিতটার দাম অতটা বেশি না, ওটা একটু কম। বৈষ্ণব দেবী মন্দিরে ওখানে তোমরা সেদিনকে থাকা হয়ে গেল, এবং তার পরের দিন সকালবেলা মানে 2 দিনের পর 3 নম্বর দিন সকালবেলা তোমরা ওইখান থেকেই কিন্তু গাড়ি করে, তোমাদের যদি নিজস্ব গাড়ি করা থাকে তো খুবই ভালো, আর যদি না হয় ট্যুর অপারেটরের যে গাড়ি করা থাকবে সেই গাড়ি করেই কিন্তু তোমাদেরকে যেতে হবে শ্রীনগরের পথে। ওখান থেকে মানে তোমাদের শ্রীনগরের দূরত্ব প্রায় কিন্তু 200 কিলোমিটার, প্রায় কিন্তু অনেকটাই সময় কিন্তু লেগে যাবে। সকালে বেরোলে মোটামুটি প্রায় দুপুর কিন্তু গড়িয়ে যাবে সেই শ্রীনগর যাওয়ার জন্য। তো এখন কিন্তু আমরা যাচ্ছি কিন্তু কাটরার বৈষ্ণব দেবী মন্দির থেকে এখন আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি। তো কাটরা থেকে শ্রীনগরের ডিস্টেন্স কিন্তু প্রায় 200 কিলোমিটারের বেশি।
তো শ্রীনগর যাওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মাঝ রাস্তাতেই কিন্তু লাঞ্চটা করে নিতে হবে, কারণ লাঞ্চ করার জন্য কিন্তু তোমাদের আলাদা কোথাও কিছু করতে পারবে না, তার কারণ সেই হোটেলে পৌঁছাতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো শ্রীনগরে ঢুকে অবশেষে কিন্তু আমরা কাশ্মীরে ঢুকেছিলাম। তো কাশ্মীরের মেন কিন্তু শুরুই হয় শ্রীনগর থেকে। তো শ্রীনগরে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে, প্রায় 4 দিন মতন কিন্তু তোমাদের এখন শ্রীনগরে থাকতে হবে। তো শ্রীনগরে তোমরা কিন্তু ওখানে হোটেলটা, যেটা আমি সেই নাম্বারটাও দিয়ে দেবো, হাবিব গেস্ট হাউসে আমরা ছিলাম। তো তোমরা কিন্তু ডাল লেকের একদম কাছেও থাকতে পারো বা ডাল লেক থেকে একটু ভেতরেও থাকতে পারো। তো যাই হোক, আমরা একটু ভেতরে ছিলাম ডাল লেক থেকে। তো সেই দিনকে আমরা যেদিনকে পৌঁছাচ্ছি সেদিনকে আর কোনো কাজ থাকছে না, মেন ঘোরা শুরু হচ্ছে আমাদের পরের দিন থেকে। তো পরের দিন থেকে আমাদের ঘোরা কিন্তু স্টার্ট করছে আমরা শ্রীনগর থেকে। পরের দিন সকালবেলা কিন্তু তোমরা গুলমার্গের জন্য কিন্তু বেরিয়ে যাবে। তো গুলমার্গ কিন্তু তোমরা দেখে নিতে পারো। আমরা গুলমার্গে যেদিন গিয়েছিলাম সেদিনকে স্নোফল পাওয়ার একটা সম্ভাবনা ছিল। যাই হোক, গুলমার্গ যাওয়ার পথে কিন্তু তোমাদের আবার ছোটো গাড়ি করতে হবে, যেটা ট্যুর অপারেটর কিন্তু দেবে না। তো যাই হোক, তোমরা কিন্তু এখান থেকে এই যে জুতো বা জ্যাকেট ভাড়া করে নেবে, 3 থেকে 400 টাকা পড়বে। এছাড়া যে তোমরা গাড়িগুলো বুক করবে, যেগুলো 4 সিটার বা 5 সিটারের হবে, সেইগুলো কিন্তু তোমাদের 2500 টাকা পড়বে। 2500 টাকা করে কিন্তু এই 5 সিটার বা 6 সিটারের যে গাড়িগুলো, সেগুলো তোমরা পেয়ে যাবে ওখান থেকে, এবং সেই গাড়ি করেই কিন্তু তোমাদেরকে যেতে হবে গুলমার্গের ওপরে। এটা যদিও বা শীতকালের জন্যই মেনলি থাকে। এটাই কাশ্মীর, এটাই ইমপ্রেস। তো ফাইনালি কিন্তু আমরা গুলমার্গে প্রবেশ করছি। তো ফাইনালি কিন্তু চলে আসলাম কাশ্মীরের গুলমার্গ। তো দেখো, এই হচ্ছে কিন্তু গুলমার্গের সৌন্দর্য। এই তো জীবন, এই তো সব কিছু। তো নিজের সামনে যখন সত্যি স্বপ্নটাকে যখন বাস্তবে পরিণত হতে দেখবে, তখন কিন্তু নিজে সত্যি স্তম্ভিত হয়ে যাবে। আমিও প্রথমবার তাই হয়েছিলাম, এই এত সুন্দর দৃশ্য নিজের সামনে দেখে সত্যিই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। যাই হোক, গুলমার্গ থেকে তোমরা কিন্তু গন্ডোলা রাইড করে নিতে পারো, যেটা আমরা করতে পারিনি। গন্ডোলা রাইড টিকিটের লিঙ্কও আমি দিয়ে দেবো নিচে। তারপর তোমরা ওখান থেকে আবার শ্রীনগর চলে আসবে। শ্রীনগরে চলে আসে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা যেই জিনিসটা করতে পারো, সেটা হচ্ছে ওখান থেকেই তোমরা চলে যেতে পারো শ্রীনগরে সাইট সিন করার জন্য। আজকে আমরা সাইট সিনের প্রথমে যেটা এসেছি সেটা হচ্ছে কিন্তু টিউলিপ গার্ডেন। তো এখন কিন্তু আমরা ঢুকে গেছি টিউলিপ গার্ডেনের ভেতরে। আর এই টিউলিপ গার্ডেনের টিকিট প্রাইস পড়বে কিন্তু তোমাদের 75 টাকা করে, 70। তো কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা টিউলিপ গার্ডেনটাকে রাখবেই। সেটা তোমরা একা একা যাও বা কিন্তু ট্যুর অপারেটরের সাথে যাও, যদিও বা তারা অবশ্যই টিউলিপ গার্ডেনটাকে রাখে। তো তোমরা কিন্তু অবশ্যই টিউলিপ গার্ডেন ঘুরে নেবে। যদিও বা টিউলিপ গার্ডেন কিন্তু মেন সেপ্টেম্বরের দিকে কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে, আরোই যেন রঙিন হয়ে ওঠে টিউলিপ গার্ডেন। এই রকম জিনিস হয়তো তোমরা সত্যিই হয়তো কোথাও দেখোনি। টিউলিপ গার্ডেন দেখার পর তোমরা সেখান থেকে সেই শঙ্করাচার্য মন্দির দেখতে চলে যাবে। এটাও কিন্তু খুব সুন্দর একটা মন্দির। এক্ষেত্রেও তোমাদের বড় গাড়ি যেটা থাকবে সেটা উঠবে না, তোমাদের ওখান থেকে কিন্তু অটো করতে হবে, যেটা 150-200 টাকা কিন্তু রিজার্ভ করে নেবে পার অটো। 3 জন কি 4 জন বসতে পারবে। তো এই শঙ্করাচার্য মন্দির কিন্তু কাশ্মীর ট্যুরে রাখবে, খুবই সুন্দর একটা মন্দির। তারপর এছাড়া তোমরা ওখানে নিশাদ গার্ডেন রাখতে পারবে, আমরা সেটা দেখে নিই। আর এছাড়া তোমরা এখানে দেখে নিতে পারবে হজরত বাল, সেটা দেখে তোমরা কিন্তু শ্রীনগরে যে সাইট সিন ছিল সেটা তোমরা শেষ করতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা একটা দিন হাউস বোটে থাকতে পারবে। সেই হাউস বোটের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বা ডাল লেকে তোমরা শিকারা রাইড করতে পারবে, সেদিনকের বিকেলে বা পরের দিন সকালবেলাও তোমরা কিন্তু শিকারা রাইড করতে পারবে। যাই হোক, শিকারা রাইডটা কিন্তু বিকেলবেলা খুব সুন্দর লাগবে এইরকম সন্ধ্যের মধ্যে করতে। আমরা কিন্তু তার পরের দিন চলে এলাম অন্য কিছু। যাই হোক, পরের দিন সকালবেলা শ্রীনগরে আমাদের লাস্ট দিন, তার কারণ আজকে কিন্তু আমরা ঘুরে দেখব কিন্তু সোনমার্গ। পরের দিন সকালবেলা কিন্তু আমরা বেরিয়ে যাব পেহেলগামের জন্য। যাই হোক, আজকে কিন্তু আমরা সোনমার্গ ঘুরে দেখব। আর সোনমার্গ কিন্তু কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গা, যার জন্য কিন্তু সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম কিন্তু কাশ্মীরের এই দিনটার জন্য। কবে ভাবছিলাম যে সোনমার্গ ঘুরতে যাব, কারণ সোনমার্গ কিন্তু কাশ্মীরের সবথেকে সুন্দর জায়গা আর সবথেকে মানে অপূর্ব সুন্দর, মানে একটা আলাদাই অনুভূতির জায়গা ছিল। যাই হোক, তো সোনমার্গ দেখার জন্য খুবই উত্তেজিত ছিলাম, তাই সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। আর সকাল সকাল বেরিয়েছি তার কারণে কিন্তু মানে শ্রীনগর থেকে প্রায় 80-90 কিলোমিটার দূরেই হচ্ছে কিন্তু সোনমার্গ। সোনমার্গের দৃশ্য কিন্তু অপূর্ব সুন্দর, মানে এর সাথে কোনো কিছুর কিন্তু তুলনা করা যায় না। যাই হোক, এত সুন্দর বরফের পাহাড়ের মাঝখান দিয়ে আমাদের গাড়ি যখন যাচ্ছিল, সত্যিই দুই দিকে মানে চোখ যেন জুড়িয়ে আসছিল।
আর জীবনকে সার্থক মনে হচ্ছিল। কলকাতা থেকে 2000 কিলোমিটার দূরে এতটা কষ্ট করে আসাটা কিন্তু সার্থক হয়েছিল যখন আমরা সোনমার্গের এই দৃশ্য দেখলাম। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সোনমার্গের কাছে। চলো, তো ফাইনালি কিন্তু চলে আসলাম সোনমার্গ বা সোনামার্গ। দেখো পেছনের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু হাবিব গেস্ট হাউস, ঠিক আছে। তো এই হচ্ছে হাবিব গেস্ট হাউস। দেখো এটা হচ্ছে সামনে রিসেপশন, বেশ ভালো সুন্দর বাংলো টাইপের কিন্তু, ঠিক আছে। তোমরা যদি আমাদের ট্যুরের সাথে আসো তাহলে তোমরা এই হাবিব গেস্ট হাউসটা তোমরা শ্রীনগরে পাচ্ছ। এছাড়াও তোমরা সিঙ্গেল বুকিং করতে পারবে, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো চলো তোমাদের দুটো রুম দেখাবো। আর এই হচ্ছে কিন্তু হাবিব গেস্ট। যাই হোক, পরের দিন সকালবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়লাম, শ্রীনগরকে ছেড়ে দিলাম এবং শ্রীনগরকে টাটা বাই বাই করে ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসলাম কিন্তু পেহেলগামে কিন্তু আমরা এখানে থাকবো এবং আজকের দিন এবং আর একটা দিন থেকে তারপরের দিন সকালবেলা কিন্তু আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। হচ্ছে হোটেল স্নো ভিউ, ঠিক আছে। এটা হচ্ছে হোটেল পার্কিং এরিয়া, মানে এখানে গাড়িও পার্ক করা যায়। এই বিল্ডিংটাও ওদের আর এই বিল্ডিংটা ওদের। প্রত্যেকটা বিল্ডিং বা এখানকার ঘর দেখবে ওপরে টিন দেওয়া, তার কারণ কিন্তু বলছি আমি, ঠিক আছে। আর এই হচ্ছে হোটেলের সামনে থেকে দেখো ভিউ, এই হচ্ছে ভিউ। তুমি মানে এখানে দাঁড়িয়েও তুমি এখানে হোটেলের মানে অত সুন্দর বরফে ঢাকা পাহাড়টাকে দেখতে পারবে, বা তুমি নিজের রুমের জানলা থেকে বসেও কিন্তু অত সুন্দর রুম মানে ভিউটাকে দেখতে পারবে। সব কটা রুম বলবো না স্নো ভিউ, এই দিকের যে কটা রুম আছে স্নো ভিউ, আর এই পাশের যে কটা, ইভেন এই ঘরটাও, সব কটাই কিন্তু তোমরা জানলা থেকে বসে সুন্দরভাবে কিন্তু এই পাহাড়কে উপলব্ধি করতে পারবে। চন্দন তো ট্যুর অপারেটরের যেই গাড়ি থাকবে সেই গাড়ি করে কিন্তু তোমরা ঘুরতে পারবে না পেহেলগাম। তার কারণ হচ্ছে এখানে কিন্তু তোমাদেরকে ছোট গাড়ি করে কিন্তু ঘুরতে হবে। এই পাহাড়ে একা বেঁকা পথে কিন্তু কোনো বড় গাড়ি চলবে না, যা গাড়ি চলবে সেগুলো সবই 7 সিটার 4 সিটারের গাড়ি, সেইগুলো কিন্তু তোমাদের বুক করতে হবে, যেখানে তোমাদের আলাদা করে কিন্তু সেই টাকা খরচা করতে হবে। এই টাকা কিন্তু ট্যুর অপারেটর দেয় না, আমি যতদূর জানি। ইভেন আমাদের ট্যুর অপারেটর এই টাকা দেয়নি, এই টাকা কিন্তু তোমাদেরকে নিজেকে ব্যয় করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই ছোটো ছোটো গাড়িগুলোকে ভাড়া করতে হবে। এবার তোমরা যতজন থাকবো ফ্যামিলি হিসাবে তোমরা কিন্তু এখন কিন্তু আমরা চলে এসেছি পেহেলগামের প্রথম পয়েন্ট যেটা ঘুরবো সেটা হচ্ছে কিন্তু আরু ভ্যালি। তো ওটা কিন্তু আমাদের পেহেলগামের যে মানে মার্কেট বা বাস স্ট্যান্ড সেখান থেকে এটা ডিস্টেন্স কিন্তু 6 কিলোমিটার। আর গাড়ি ভাড়া কিন্তু তোমাদের 4 সিটারের গাড়িগুলো কিন্তু 2300 বা 2100 টাকা মতন পড়বে, আর 7 সিটারও তাই 2300 2100 এরকমই কিন্তু ভাড়া পড়বে এই তিনটে পয়েন্ট দেখার জন্য, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর হচ্ছে চন্দনবাড়ি। তো আমরা কিন্তু 3টে পয়েন্ট আজকে দেখবো। এছাড়া বাইসারেন ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড আছে, সেটা কিন্তু ঘোড়ায় করে যেতে হয়। ওটা যদি সময় থাকে তাহলে ঘুরতে পারবো, না হলে কিন্তু আমাদের আর বাইসারেন ভ্যালিটা ঘোরা হবে না, বা মিনি সুইজারল্যান্ড যেটাকে বলা হয়। ছবির মতন সুন্দর কিন্তু এই পেহেলগামে কিন্তু ঘোরার মতন খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তার মধ্যে একটা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, ভাইসারেন ভ্যালি আর চন্দনবাড়ি। তো আমরা কিন্তু এই 4টেই ঘুরবো, কিন্তু লাস্টে আমাদের ভাইসারেন ভ্যালিটা ঘোরা হয়নি। যাই হোক, এটাই কিন্তু পেহেলগাম। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে একটু মেঘলা মেঘলা থাকায় আমাদের দৃশ্যটা অত সুন্দরভাবে হয়তো আমরা ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু সত্যিই পেহেলগাম কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। যাই হোক, সেখান থেকে কিন্তু আবারও সেই পাহাড়ের একা বেঁকা পথ ধরে আর গাড়িতে বসে সুন্দর গান উপভোগ করতে করতে আমরা কিন্তু চলেছি আমাদের পরবর্তী গন্তব্য, যেটা ছিল পেহেলগামে, সেটা হচ্ছে চন্দনবাড়ি। আর সেই চন্দনবাড়িতেই হলো স্বপ্নপূরণ। পেহেলগামে স্নোফল দেখো, স্নোফল হচ্ছে, দেখো স্নোফল, দেখো পেহেলগামে স্নোফল, চন্দনবাড়িতে দেখো দেখো স্নোফল, দেখো হ্যাঁ হ্যাঁ স্নোফল, ভালো স্নোফল হচ্ছে। এই যে পুরো বরফ, দেখো দেখো স্নোফল, এই যে পড়ছে বরফ পুরো। চন্দনবাড়িতে সবাই মেতে উঠেছে কিন্তু বরফে। এই হচ্ছে চন্দনবাড়ির পুরো স্নোতে আমার জ্যাকেট পুরো ভিজে গিয়েছিল, মানে স্নোটা পড়ছে আর জ্যাকেটে পুরো পুরো জল হয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখো পুরো ভালোই বরফ জমে আছে, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে চন্দনবাড়ি। আমি সুইজারল্যান্ড দেখিনি, পৃথিবীর ভূস্বর্গকে দেখিনি, কিন্তু কাশ্মীরকে দেখেছি। কাশ্মীরই হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ, এর থেকে দৃশ্যমান জিনিস আর কি হতে পারে। এই হচ্ছে কিন্তু বেতাব ভ্যালি, বেশ সুন্দর লাগছে। ওপর থেকেই কিন্তু এটা সুন্দর লাগছে, নিচ থেকে কিন্তু এটা এতটা সুন্দর লাগবে না, মানে যেটা আমরা উপর থেকে আমরা ফিল করতে পারছি যেই ভিউটা। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তা আমাদের গাড়িতে ঢুকে যেতে হবে, আর কিছুই না এখন। এটাই কাশ্মীর, এটাই কাশ্মীরের সৌন্দর্য।
আমাদেরকে